স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমাদের সঙ্গে জয়েন করছেন মানে আমাদের প্রথম অতিথি, তার কাছে আমি তার নাম এবং পরিচয় জানতে চাইবো। প্লিজ আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু আমাকে জানিয়ে দেবেন। হ্যালো লিসেনার, আমি মিথুন এসেছি মোহাম্মদপুর থেকে। আচ্ছা, আমি যে ঘটনাটা এখন শেয়ার করব এটা আমার নিজের এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা। আচ্ছা, আমরা ফ্যামিলি সবাই নিয়ে যে লাক্কাতুরার ঘটনা তো অনেকেই শুনেছেন। আমরা লাক্কাতুরা গিয়েছিলাম ফ্যামিলি সবাইকে নিয়ে। হঠাৎ একদিন আমরা যখন ছবি তুলছি, সবার ছবি তোলা হয়েছে, একটা ছবি স্ন্যাপ নেওয়ার পরে দেখলাম যে পিছনে একটা আগুনের গোলার মতো যাচ্ছে। পরে আমরা পরবর্তীতে আরো অনেকগুলো ছবি তোলা হয়েছিল, কিন্তু ওখানে কোনো ওই টাইপের কিছু শো করেনি। তখন আমি আর কি নিজে খুব কিউরিয়াস ছিলাম যে এখান থেকে কিছু আর কি মেবি বের হয়ে আসবে। তারপর একদিন আপনাদের যে লাক্কাতুরা একটা শো হলো, রেডিও ফুর্তি থেকে লাক্কাতুরা শো হলো, তখন তারপরে আমি সিলেটের সঙ্গত কিছুদিন ওইখানে ছিলাম কিছু একটা কারণে। তারপর ওইখান থেকে যখন আমি আমার দুই ভাই আমরা মিলে একদিন লাক্কাতুরার বাগানের ভিতরে গেলাম, তখন একটা হেঁটে যাচ্ছি একটা জায়গায় যাওয়ার পরে আর কি একটা কবরের মতো দেখলাম, সেখানে একটা সাউন্ডের মতো পেয়েছে। তখন আমি যে একটু ভয় পাওয়ারই কথা, রাত 8-9 বাজে, তখন ওখান থেকে একটু ব্যাক করে চলে আসলাম। আসার পরে তারপর একটা ছেলে ছিল ওইখানে আর কি, ওইখানে লাক্কাতুরা বাগান গার্ড দেয়। ওকে পরের দিন যে আমি জিজ্ঞেস করলাম যে এখানে যে এই জিনিসটা, এখানে এই ব্যাপারটা কি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা শিয়াল টেয়াল বা এরকম কিছু হতে পারে। পরের দিন যাওয়ার পরে ওই ছেলেটা বললো এখানে একটা কবর আছে। তখন কবরের ব্যাপারটা জিজ্ঞেস করার পরে যে এই কবরটা কার, তখন যে আপনারা অনেকেই জানেন যে লাক্কাতুরার ভিতরে ওই যে বাচ্চাদের লাশ পাওয়া যেত, এই টাইপের বাচ্চা মেরে ফেলা হতো নিয়ে গিয়ে, ওই জোজো ভূতের কথা একটা শোনা গিয়েছিল। ওইটারই ব্যাপারটা হলো যে ওই যে মানুষটা কবর ওখানে, ওই কবরের মানুষটা আর কি বাচ্চা হলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মেরে ফেলতো। মেরে ফেলার পরে তখন ওইখানে একটা সালিশি বসে আর কি, অনেক বিজ্ঞ লোকজন বসে ওই লোকটাকে ওখান থেকে মেরে ফেলা হয় এবং মেরে ফেলে ওই মাটি চাপা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রত্যেক পূর্ণিমা রাতের বেলা ওই লোকটাকে ওইখানে বিভিন্ন স্থানে গলা কাটা অবস্থায় এখন পর্যন্ত ঘুরতে দেখা যায়। আর আমি যে আওয়াজটা পেয়েছিলাম ওই লোকটারই কবরের আওয়াজটা ছিল। ধন্যবাদ। ওকে, আপনার নিজের জীবনে আপনার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, যেটা মনে হয় আপনার দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি সেই ঘটনাটা এখন একটু শুনতে যাচ্ছি। মানে আপনাদের এই ঘটনাটা কোথায় ঘটেছিল? হ্যাঁ, ঢাকার ভেতরে মোহাম্মদপুরের তাজমহলের একটা জায়গায়। এখন আমাদের বাসাটা আর কি ক্রিয়েট হয় 1965 এর দিকে, বিফোর লিবারেশন। তখন আমার দাদা আর কি একদিন রাতে আর কি বাসার ছাদের উপরে যখন 3 তলার ফ্লোরটা আর কি কমপ্লিট হয়, ছাদটা ছিল, ছাদের ওখানে প্রত্যেকদিন রাত্রেবেলা বিভিন্ন রকম আওয়াজ পেত। সামথিং যে আপনাদের চেয়ার নড়ানোর আওয়াজ, তারপর মানুষ নাচানাচি করলে যে টাইপের আওয়াজ হয়, ঠিক ওরকম ধুমধুম ধুমধুম আওয়াজ। এখন দাদা তো কিউরিয়াস যে কি হলো এখানে, আওয়াজটা কিসের হয়। তখন রাত্রে 1-1:30টার দিকে সে ওখানে উঠে গেল। যাওয়ার পরে দেখে কিছুই নাই, আর কি চাঁদের আলো আছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। পরে দাদা নেমে আসলো। তারপর সেদিন রাত্রেবেলায় দাদা স্বপ্ন দেখলো যে প্রত্যেকদিন রাত্রেবেলা ছাদের মধ্যে দুধ কলা দিবি, এই সমস্যাটা আর থাকবে না। তখন দাদা বলে কিসের কি আর কি, নিজে তো আর কি একটা কিউরিয়াস যে এখানে কি হবে না, এটা ভুয়া কথা, কিছু আর কি পাত্তা দিল না। সেকেন্ড ডে সেম স্বপ্নই দেখলো। থার্ড ডে তারপর দাদির সাথে ব্যাপারটা শেয়ার করলো যে এরকম আমাকে তো দুধ দিতে বলছে, আমি তো দুধ দেই নেই। তখন দাদা একটা অসুস্থ হয়ে পড়লেন। পড়ার পরে দাদি তারপর ওই ছাদে নিয়ে দুধ দিলেন। দুধ আর কলা দেওয়ার পরে ওই পরের দিন সকালে যে দেখলো যে ওখানে দুধ কলা কিছুই নেই। এখন দাদা পরের দিন সকালে দাদা অসুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে আবার 4th ডেতে দাদা নিজেই গেল যে দুধ কলা দিয়ে চারোদিক দিয়ে আপনার একটা ফেন্সের মতো করে ঘিরে দিল, যাতে দাদা সন্দেহ করলো যে বিড়াল টিড়াল বা কিছু অন্য কিছু আবার খেয়ে গেল নাকি। কিন্তু ঘেরা এমন ভাবে দিয়েছে যে একটা মানুষ ছাড়া ওইখান থেকে অন্য কেউ কোনোভাবেই ওই দুধ আর বাটি থেকে দুধটা নেওয়া সম্ভব না। পরে ওই দেখা গেল যে প্রত্যেকদিন রাত্রে এভাবে দিচ্ছে, ঘিরে দিচ্ছে, কিন্তু দুধ কলা থাকছে না। আর ওই শব্দটাও মোটামুটি বন্ধ রয়েছে। তারপরে আফটার আর কি লিবারেশন শুরু হলো, তখন দাদাও মারা গেল। তারপরে আবার দেখা গেল যে আবার এই দাদার সাথে ভাই আরেকটা ঘটনা আছে এইটার সাথে করা। এই লিবারেশনের পরে আর কি ঘটনাটা আর ঘটে নাই, কিন্তু দাদার যে ঘটনাটা আছে ওইটা যে আরেকটা ঘটনার দ্বারা তারপর এটা আসতে হবে। আচ্ছা, যদি বলতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি অলরেডি চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। আমাদের নতুন আরেকজন গেস্ট আমাদের সাথে জয়েন করেছেন। আমি জানতে চাইবো আপনার নাম এবং কোথা থেকে এসেছেন আপনি। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল হক কায়েফ, এসেছি ঢাকার লালমাটিয়া থেকে। ওকে, আপনি এর আগে একবার এসেছিলেন। আমরা আপনার অসমাপ্ত যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা এখন শুনবো।
আসলে একটা ঘটনা, সেটা হচ্ছে কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড থাকে পাকিস্তানে, তো স্কাইপিতে ওর সাথে আমার মাঝে মাঝেই কথা হয়। তো কথার ফাঁকে গত কিছুদিন আগে আমি ওকে ওদের এখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে বা স্পুকি কোনো স্টোরি সম্পর্কে, ওর লাইফের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সে সম্পর্কে জানতে চাইলে ও আমাকে বলে যে এখানে আসলে এই ধরনের অনেক ঘটনা আছে এবং এখানে এই ধরনের অনেক হন্টেড প্লেস বা হন্টেড বাড়ি আছে যেখানে এই ঘটনাগুলো অনেক স্পষ্ট এখানকার লোকজনের কাছে। তো ও আমাকে ওর জীবনের এবং ওর ফ্যামিলির জীবনের একটা ঘটনা শেয়ার করে। ঘটনাটা ওর মুখ থেকে আমি যেভাবে শুনি, বিষয়টা হচ্ছে এরকম যে আমার সেই ফ্রেন্ডের নাম সাইফ বিন হানজালা। তো ও থাকে পাকিস্তানের লাহোরে। তো আমাকে বলে যে আজ থেকে প্রায় 8 বছর আগে লাহোরের জিটি রোড থেকে বরাবর সোজা গেলে গাওয়ামান্দি নামের একটা এলাকা আছে। তো সেই এলাকাতে ওরা আজ থেকে প্রায় 8 বছর আগে একটা বাসা ভাড়া নেয়। তো বাসা ভাড়া নিলে ওরা যেদিন বাসায় উঠবে, ওরা মালপত্র নিয়ে যখন বাসার সামনে আসে, তো বাসায় ওঠার সময় খেয়াল করে দেখে যে আশেপাশের লোকজন ওদের দিকে অনেক অদ্ভুতভাবে তাকাচ্ছে। কেউ কেউ ফিসফিস করতেছে, কথা বলতেছে, এবং অনেকেই তাদের কিউরিয়াসিটিটা এরকম যে এই ধরনের খুব অপরিচিত তারা, এবং তাদের দেখতে একটু অন্যরকম লাগছিল। এবং তাদের মধ্যে কেউ কেউ এসে সেখানে ভিড় জমায় এবং ওদেরকে জিজ্ঞেস করে তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, এখানে ভাড়া নিছো কিভাবে। তো আসলে এই ব্যাপারটা ওরা অনেক বিব্রত বোধ করতে থাকে। তো একসময় দেখা যায় যে ওর বাবা এরকম পাশের একজন লোককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, এরকম সবার ভিতরে এত কিউরিয়াসিটি কেন, আমরা এখানে বাসা ভাড়া নিতে আসছি, সবাই এত উৎসুক কেন এই ব্যাপারটাতে। তখন লোকটা হেসে দিয়ে বলে যে আসলে বিষয় হয়েছে ভাই, এই বাসায় আজকে প্রায় 5 বছর হয়েছে কেউ ভাড়া আসে না। 5 বছর ধরে কেউ ভাড়া থাকে না, এই বাসাটা 5 বছর ধরে এইভাবে পড়ে আছে। তো এতদিন পরে কেউ একজন ভাড়াটি আসায় সবার ভিতরে এত উৎসুক কাজ করতেছে। তো যাই হোক, ওদিনের মতো এই বিষয়টা এভাবেই যায়। তো তারপরে ওরা বাসায় ওঠার পরে সব মালপত্র রেখে যখন ওদের দিনগুলো মোটামুটি ভালোই কাটছিল, প্রায় 8 থেকে 10 দিন পরে, হানজালার কথা মতো 8 থেকে 10 দিন পরে ওর আম্মা রাতের বেলা বাথরুমে গেলে তো হঠাৎ করে তার তো আধো আধো ঘুম চোখ, তো সে একটা কান্নার শব্দ শুনতে পায়। গুঙে গুঙে কেউ কাঁদতেছে এরকম একটা কান্নার শব্দ তার কানে আসে। তো সে ভাবে এত রাত্রেবেলা আশেপাশে হয়তো কুকুর টুকুর বা কেউ কাঁদতেছে কিনা, সে ব্যাপারটা এইভাবে আর খেয়াল না করে ঘরে গিয়ে শুয়ে পড়ে। ঠিক তার 2-1 দিন পরে আবার রাতের বেলা সে এরকম কান্নার শব্দ শুনতে পায়। এবার কান্নার শব্দটা শুনতে পাচ্ছে যে কেউ মনে হয় কাউকে আঘাত করতেছে বা কেউ কাউকে কষ্ট দিলে একটা মানুষ যেভাবে কাঁদে ঠিক এভাবে কান্নার শব্দ সে পাচ্ছে। সে উঠে বাসার বিভিন্ন জায়গায় ঘুরে টুরে তারপরে তার হাজবেন্ডকে মানে হানজালার বাবাকে ডাকার পরে তাকে নিয়ে এরকম বাসার বাইরে সব জায়গায় খোঁজে কোথায় কে কাঁদে, এরকম হঠাৎ হঠাৎ কান্নার শব্দ আসে। তো যাই হোক, সেদিন রাতেও তারা খুঁজে টুজে কোথাও কিছুই পায় না। তার পরবর্তী তাদের দিনগুলো এভাবে চলতে থাকে। এরপরে এরকম হঠাৎ করে একদিন রাতের বেলা এরকম সে আবার টয়লেটে যাওয়ার সময় কান্নার শব্দ শুনতে পায়, গুঙায় গুঙায় কান্না। সে স্পষ্ট খেয়াল করে দেখে কান্নাটা আসলে আসতেছে তার ঠিক কিচেন রুম থেকে, এবং কিচেন রুম থেকে কেউ একজন এমন ভাবে কাঁদতেছে যেন তাকে কষ্ট দেওয়া হচ্ছে। পরবর্তীতে সে একটু সাহস নিয়ে যেই রান্নাঘরের সামনে যাবে অমনি দেখে ঠিক রান্নাঘর থেকে একটা বড় বড় চুল বিশিষ্ট একটা মেয়ের মতো, এরকম মাঝারি বয়সের একটা মেয়ে, অনেক বড় বড় চুল দিয়ে মুখ টুক ঢাকা, সেই মেয়েটা রান্নাঘর থেকে বেরিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে ঠিক বারান্দার দিকে গিয়ে নাই হয়ে গেল। এরকম একটা সিন যখন সে দেখতে পাইলো যে এরকম রান্নাঘর থেকে একটা এরকম মাঝবয়সী একটা মেয়ে বড় বড় চুল দিয়ে এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে বারান্দাতে চলে গেল, সেই ব্যাপারটা দেখে সে এত ভয় পাইলো এবং ভয় প্রচন্ড জোরে চিৎকার করলো। চিৎকার করার সাথে সাথে সেই বাসায় হানজালার বাবা এবং হানজালার ছোট বোনেরা সবাই ঘুম থেকে উঠে যায়। উঠে দৌড়ে আসে, দেখে যে ওর আম্মা ফ্লোরে পড়ে আছে। প্রচন্ড ভয়, সে শক্ত হয়ে গেছে, তার মুখ দিয়ে মানে ফেনার মতো বেরোচ্ছে। সাথে সাথে তাকে মাথায় পানি টানি দিয়ে তাকে মানে খুব মালিশ টালিশ করে যাই হোক তাকে স্বাভাবিক করার পরে সে এরকম বলে যে আমি এরকম কান্নার আওয়াজ আবার শুনতে পাওয়ার পরে এরকম একটা দৃশ্য দেখি। তখন হানজালার বাবা ব্যাপারটাকে একদমই গুরুত্ব দেয় না, সে বলে যে তুমি হয়তো মানে চোখের ভুল বা রাতে তুমি এরকম কিছু দেখছো। যাই হোক, এভাবে ওদের দিন যেতে থাকে। একদিন রাতে হানজালা নিজেও এরকম ঘুমের ভিতরে কান্নার শব্দ শুনতে পেয়ে হঠাৎ করে ঘরের ওর রুমের দরজাটা আস্তেই করে খুলে ও দেখার চেষ্টা করে। আসলে কান্নাটা ওর কাছে মনে হচ্ছিল ঠিক কাছাকাছি কেউ কাঁদতেছে এবং ওদের ডাইনিং অথবা কিচেন রুম এরকম কোত্থেকে কান্নাটা আসতেছে। ও একটু সাহস করে দেখার জন্য রুমের দরজাটা একটু ফাঁকা করে উকি দিয়ে দেখে ঠিক ডাইনিং রুমের স্পেসে ফ্যানের সাথে উল্টা ভাবে একটা মেয়ে ঝোলানো এবং ওর জিহ্বাটা বেরিয়ে রয়েছে, চুলগুলো উপর করে মাটিতে গড়াচ্ছে, যেহেতু বডিটা উল্টা করে ঝোলানো। এরকম একটা দৃশ্য দেখে হানজালা একটা
জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায়, সকালবেলা উঠে দেখে ও দরজার সামনে পড়ে আছে। যাই হোক, এভাবে আতঙ্কের মধ্যে ওদের দিন যাচ্ছিল, ওরা খুব বিব্রত অবস্থায় দিন কাটাচ্ছে, এরকম বুঝে না রাতের বেলা কে কাঁদে। তার ভিতরে আবার এরকম কয়েকটা দৃশ্য দেখছি। তো হানজালার বাবা চেষ্টা করে যেরকম বাসায় হুজুর আনার জন্য। তো একবার হানজালার বাবা একটা হুজুর নিয়ে আসে, একজন পীর, ও বললো যেরকম একজন পীর নিয়ে আসে। আনার পরে সেই লোক বাসায় ঢুকেই আল্লাহু আকবার বলে মানে দৌড়ে বাসা থেকে বেরিয়ে যায়। বেরিয়ে বলে আমার পক্ষে সম্ভব নয়, বাসায় অনেক বড় সমস্যা আছে বলে সে চলে যায় এবং একজন হুজুরের রেফার দিয়ে যায়। পরবর্তীতে ওর বাবা সেই হুজুরের সাথে যোগাযোগ করলে ওর বাবা ওই হুজুর বলে যে তার আসতে কিছুদিন দেরি হবে। তো যাই হোক, ওদের এরকম সমস্যার মধ্যে যখন দিন যাচ্ছিল, এরই মধ্যে হানজালার দাদু হঠাৎ করে, পাকিস্তানের মনীষপুর গ্রামে থাকে ওর দাদু, তো সে প্রচন্ড অসুস্থ হয়ে গেলে সে তার ছেলেকে হানজালার বাবাকে যেতে বলে। পরবর্তীতে এরকম হানজালার বাবা আর হানজালা সহ সেখানে চলে গেলে দেখা যায় যে তার পরিবারের তার মা এবং তার ছোট বোনটা বাসায় একাই থেকে যায়। তো একা থেকে যাওয়ার কারণে তো সেদিন আসলে একা থাকতে হয়, কারণ ছোট বোনটার পরীক্ষা থাকে। তো যাই হোক, দিন গিয়ে যখন রাতে শুয়ে পড়ে মার মেয়ে, তখন রাতের বেলা হঠাৎ করে এরকম আবার সেই কান্নার শব্দ শুনতে পায়। ওর আম্মা কান্নার শব্দ শুনতে পেয়ে এবার সে ভাবে যে না, সাহস করে আসলে দেখতে হবে বিষয়টা কি। সে সাহস করে ঠিকই দেখে, উঠে দেখে আবার সেই কিচেন রুম থেকে কান্নার শব্দটা আসতেছে। সে কিচেন রুমে যায় এবং কিচেন রুমে গিয়ে যখন লাইট জ্বালায় তখন সে একটা জিনিস দেখায়, যেটা দেখে সে আসলে সাহস হারায় না। দেখে যে কিচেন রুমের সিঙ্কের নিচে এরকম একটা মেয়ে বসা, যে মেয়েটা দুইটা হাঁটুর মাঝে ভিতর মুখ ঢুকায় রাখছে এবং তার চুলগুলো সামনে ফেলা, তার মুখটা দেখা যাচ্ছে না, এরকম ঢুকায় সে গুনগুন করে কাঁদতেছে। তারপরে সে আসলে প্রচন্ড ভয় পায়, কিন্তু তারপর সে সাহস হারায় না। সে বলে যে না, আমার বিষয়টা উদ্ঘাটন করতেই হবে। তখন তার কাছে যায়, মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কে, তুমি কোত্থেকে আসছো, তুমি কেনই বা কাঁদতেছো, তুমি কেনই বা আমাদেরকে এরকম বিরক্ত করতেছো। এরকম অনেকক্ষণ বলার পরও সে কোনো ধরনের কোনো রেসপন্ড করে না সেই মেয়েটা বা সেই জিনিসটা। পরবর্তীতে সে মানে রাগ হয়ে, মানে অনেকক্ষণ দেখার পরে রাগ হয়ে মেয়েটাকে ধাক্কা দিতে যাবে, সেই সময় দেখে যে মেয়েটা এরকম মুখ তুলে তাকায়। তো মুখ তুলে তাকানোর পরে তার মুখটা এত বিভৎস ছিল যে সেই মেয়েটার চোখগুলো নাকি সাদা ছিল একদম। ওর আম্মা যেরকম দেখে যে চোখগুলো একদম সাদা ছিল, মুখের ভিতরে কোনো দাঁত ছিল না এবং নাকটা ছিল ছেঁচা, যেখান থেকে মানে ব্লিডিং হচ্ছিল, রক্ত পড়তেছিল। এরকম একটা অদ্ভুত আর ভয়াবহ জিনিস কিচেন রুমে দেখে ওর আম্মা ব্যাপারটা সহ্য করতে পারে না, প্রচন্ড জোরে চিৎকার দেয় এবং চিৎকার এত জোরে দেয়, চিৎকার দেওয়ার সাথে সাথে সে সেন্সলেস হয়ে যায় এবং সে পরবর্তীতে তার ছোট বোন, হানজালার ছোট বোন ঘুম থেকে উঠে এসে বা আশেপাশের লোকজন আসলে তাকে হসপিটালাইজড করা হয়। হসপিটালাইজড করার পরে এরকম ডাক্তার বলে যে তিনি হার্ট অ্যাটাক করছে। এত জোরে চিৎকার এবং ভয় পাওয়ার কারণে সে হার্ট অ্যাটাক করে। যাই হোক, অনেকদিন তার আম্মা প্রায় 3 দিন সেন্সলেস ছিল। পরবর্তীতে তার আম্মা সুস্থ হওয়ার পরে বা সেন্স আসার পরে যখন সবাইকে বলে যে আমি এরকম একটা বিষয় দেখছি, তখন এলাকার মানুষের সাথে হানজালার বাবা শেয়ার করলে তারা এরকম বিষয়টা বলে যে আজকে 5 বছর বাসাটা ভাড়া হচ্ছে না, এর পিছনে কারণ হচ্ছে এরকম প্রায় 5 বছর আগে একটা পরিবার সেই বাসায় ওঠে। পরিবারটা ওঠার পরেই কিছুদিন পরেই পরিবারের একটা মেয়ে এরকম মারা যায়। তো আসলে মেয়েটা স্বাভাবিক মৃত্যু হয় না, কেউ তাকে হত্যা করে। তো এরকম এলাকায় জানাজানি হয়ে গেলে পরিবার সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে সেখান থেকে পুলিশ এসে লাশটা উদ্ধার করে এবং লাশটা এরকম কেউ হত্যা করে, লাশটাকে এরকম ব্লিডিং হচ্ছিল লাশে। তো এরকম হওয়ার কারণে পরবর্তীতে সেই বাড়ির সম্পর্কে, বাড়ির মালিক সম্পর্কে যেহেতু কাউকে পাওয়া যায় না, একটা লাশ পাওয়া গেছে, বাড়িওয়ালা সম্পর্কে মামলা হইলে এই 5 বছর এই মামলার কারণে সম্ভবত কোনো ভাড়া আসেনি। তো আসলে এই ছিল আমার ঘটনাটা। তো রাসেল ভাই, আশা করি সবার ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী ঘটনায় আমাদের আরো একজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং আমরা তিনি প্রথমেই আমাদের সাথে ঘটনা শেয়ার করছেন, আবার তিনি ফিরে আসছিলেন। তিনি বলছিলেন যে তার যে ঘটনাটা আছে, বাকি ঘটনাটা তিনি পরে শেয়ার করবেন। তো সেটা তো আপনার দাদার সাথে নিশ্চয়ই। আপনার নামটা একবার একটু বলতে হবে। মিথুন এসেছে মোহাম্মদপুর থেকে। রাইট। তো মিথুন, আপনার এই ঘটনাটা আপনার দাদার সাথে? জি। আচ্ছা, আরো একবার বলেন যে অনেকে হয়তো এই মুহূর্তে জয়েন করেছেন আমাদেরকে, তো মানে কত বছর আগের ঘটনা এটা? হ্যাঁ, যে এর আগে যেটা বলেছিলাম ওটা 1965 থেকে 70-র মধ্যে। আচ্ছা। তারপর আর কি যে দাদার যে ঘটনাটা প্রথমে এই যে পরে যে লিবারেশনের পরে যে লিবারেশন পর্যন্ত যে ব্যাপারটা আর কি, দাদা মারা যান আর কি, দাদা শহীদ হয়েছেন লিবারেশনের সময় আর কি, যুদ্ধের সময় শহীদ হয়েছেন। এখন দাদা আর কি মোহনবাসী বাজাতো। একদিন হঠাৎ আর কি দাদা মোহনবাসী বাজাচ্ছে, এখন হঠাৎ করে একটা জিন জাতীয় কিছু একটা এসে দাদাকে একটা পালকের মতো দিয়ে যায়, যে বলে যে এটা সবসময় সাথে রাখবি আর বাসায় নিয়ে গিয়ে এটা পুড়ে ফেলবি, কিন্তু কাউকে বলতে পারবি না, যদি বলিস তাহলে অনেক ধরনের ক্ষতি হতে পারে। তখন দাদা তো এসে খুব খুশি হয়ে যে আমাকে এটা দিয়ে গেছে, দাদির সাথে শেয়ার করে। তারপর ওটা নিয়ে আগুনে পুরানোর পরে দেখে যে নর্মাল পালক পুড়লে যেরকম গন্ধ হয় সেরকমই গন্ধ হয়েছে, কিন্তু অত কিছু দাদার বুঝে উঠে নাই। কিন্তু যুদ্ধের সময় দেখা গেল
দাদাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তখন এই জন্য পরে আমরা বুঝতে পারলাম যে আর কি আমাদের আর কি বাবা বলেছে, বাবার আর কি ফুপুটুকু সবাই বলেছে যে হয়তোবা এইটার কারণেই হয়তোবা দাদা এত নৃশংস, একদমই নিষিদ্ধ ছিল যে হ্যাঁ কাউকে বলতে পারবি না, একদমই বলে দিয়েছিল যে কাউকে কিছু শেয়ার করতে পারবি না, এটা সবসময় সাথে রাখবি বা পুড়ে ফেলবি। আচ্ছা, এই আর এটা দিয়ে যা উইশ করবে দাদা, যা চাইতেন তাই পাবেন। তিনি সেটা করেনি, তিনি বাসায় এসে সরাসরি আপনার দাদিকে হ্যাঁ বলে দিয়েছেন। আরেকটা ঘটনা আছে যেটা ভাইয়া আমার এই দাদার আর কি ছোট ভাইয়ের সাথে ঘটা, ইমিডিয়েটলি ছোট ভাইয়ের সাথে ঘটা। একদিন আর কি ওনারা আর কি সব ভাইরা মিলে আর কি মাছ ধরতে যেতেন। এখন রাতের বেলা প্রত্যেকদিন রাতে এসে ওই আরেকটা ভাই আছে, উনি আর কি আরেক দাদা আছেন, উনি এসে ডেকে নিয়ে যায়। এখন একদিন রাতে ডাকছে, এখন সে বলছে আচ্ছা দাঁড়াও, তুমি বাইরে দাঁড়াও, আমি সাইকেলের মধ্যে ছিপ টিপ সব রেডি আছে, আমি বের হচ্ছি। তখন দাদা বের হলো, বের হওয়ার পরে ওই দাদার মতোই দেখলো, যখন দাদা সাইকেলে উঠতে নিল তখনই পিছনে ঘাটটার মধ্যে ধরেই দাদাকে ফেলে দেয় সাইকেল থেকে। দাদা কিছু বুঝাটা করে, ভাই তুমি এরকম কেন করছো? তখন করার পর মারামারি হচ্ছে, মারামারি করতে করে একটা গর্তের মতো ছিল ভাইয়া, আর কি ডোবা থাকে, ওই ডোবার মধ্যে টেনে দাদাকে নিয়ে যাচ্ছে। তখন ওই দাদার একটা ওই যে ছোট জিনিসটা আস্তে আস্তে ছোট হয়ে গেল আর কি, যেটাকে পেতনি বলে ভাইয়া আর কি, পেতনি গ্রাম দেশে পেতনি বলা হয়। ওইটা দাদার গালে খামচি দিল, আর দাদার সারা শরীরে যত শক্তি ছিল ওইটাকে মারতেছে, কিন্তু ওইটার কিছুই হচ্ছে না। কিন্তু দাদাকে আস্তে আস্তে দাদা উইক হয়ে যাচ্ছে, কারণ কত বেশিক্ষণ তো একটা মানুষ ফাইট করতে পারে না, অলমোস্ট 1.5-2 ঘন্টা হয়ে গেছে। তখন হঠাৎ করে বড় মা যে ছিলেন দাদার মা, উনি বাইরে থেকে গঙ্গানির শব্দ শুনতে পারলেন, কারণ দাদার সাথে তো ফাইট হচ্ছে, দাদা তো কথাও বলতে পারে, কারণ গলা তো ধরে যে পানির ভিতরে নিতে যাচ্ছে। এখন দাদির বড় মারা বের হয়ে এসে সবাই এসে ওইটা প্রোটেক্ট করলো, যে ওইটা থেকে ফিরে আনলো। আনার পরে দেখা গেল তার পুরো শরীরের ভিতরে ওই যে ওটা মাছের যে আঁশ থাকে ভাই, ওই আঁশের মতো গন্ধ, আর মাছের আঁশের মতো সারা শরীরে হয়ে আছে। আর ওই দাদার যে খামচি দিয়েছে, স্টিল দাদা এখনো বেঁচে আছেন, ওনার গালে এখন ওই খামচির দাগটা নিয়ে বহন করে আসছে। আচ্ছা, তো এই ছিল আপনার ঘটনা, রাইট? আর এই যে ভাই যে আমাদের বাসার যে ব্যাপারটা ভাই, ছাদের মধ্যে ভাই এখন ওই প্যারানর্মাল কিছু ঘটনা যায়, রাত 3টা বাজলে মনে হয় কি ভাই কেউ বড় ধরনের হ্যামার দিয়ে বাড়ি মারছে। আপনি নিজেও শুনেছেন? হ্যাঁ ভাই, আমি প্রায় শুনি ভাই, ধাম ধাম ধাম। এটা হয় বেশি ভাই ওই যে চাঁদের আলো যেদিন ভাই সবচেয়ে বেশি থাকে, ওই দিনটার মধ্যে ভাই সবচেয়ে বেশি শোনা যায় ধাম 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 শব্দ। আর আমাদের বাড়িটার পিছনে ছিল একটা চিতা খোলা, ওইটার কারণে এই ইফেক্টটা ভাই আমাদের বাসার উপরে পড়েছে। আর কি আমাদের আমি দেখিনি, এটা আমার বাবা চাচা সবাই দেখেছেন যে পায়ের মধ্যে নুপুর পরা ভাইয়া কে জানি সানসেটের মধ্যে বসে পা নাড়ায়, কিন্তু এটা পরবর্তী কেউ এখনো কিছু করতে পারে, কিন্তু একটা হুজুর এনে বাসার মধ্যে সবাইকে আর কি জানানো হলো। যে আমি খুবই অবাক হলাম যে এখন আমাদের এখানে ইনফ্যাক্ট যারা শুনছেন অনেকেই মানে আজকে এই যে এরকম একটা ঘটনা আমি শুনে চমকে উঠেছি আর কি, যে অনেকে এই যে আমি একটু পর পর স্টুডিও জানালাতে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছি এবং শুনছি ঘটনা, বৃষ্টি দেখছি। তো যারা শুনছেন তারা যদি হঠাৎ করে দেখেন যে চেক করতে যান যে বৃষ্টি হচ্ছে কিনা, জাস্ট জানালার দিকে তাকালেন, দেখানোর পরে দেখলেন 2টো পা ঝুলে আছে, তাহলে কেমন লাগবে? মানে বেশ ভয়ঙ্কর লাগার কথা, কিন্তু যে জানালার দিকে তাকিয়ে 2টো পা, ও মাই গড। তো আপনাদের এটা কি মানে এটা কয়জন দেখেছেন? এটা এখন তারপরে হলো কি যে বিভিন্ন হুজুর টুজুর মানুষ সবাইকে বাড়িটা বন্ধ করানো হয়েছে। হওয়ার পরে কি হয়, ওটা কখনো কারো ক্ষতি করে না, কিন্তু ভাই একটা খুব সুন্দর একটা স্মেল আসতো যখনই যে সন্ধ্যার পরে যে বা মাগরিবের আজানের পর 7টা-8টা বাজতো, পিছনে দেখতে ভাই খুব সুন্দর একটা স্মেল আসতো আর কি বাড়ির পিছন দিকে। আর ওইটা ভাই বন্ধ, এখন সবাই তো একটু ভয় থাকে, যে জিনিসটা প্রায় দেখা যায়, কে দেখে ভয় পায়। সো একটা সলিউশনে সবাই আসতে চাইলেন। মানুষ কি দেখা যায় না? শুধু মানুষ না ভাই, ওটা তো ভাই একটা আর কি আপনার জাস্ট লাইক একটা আপনার শ্যাডোর মতো ভাই পা ঝুলাচ্ছে, কিন্তু এটা পুরো বোঝা যায় যে একটা মানুষের পা ঝুলাচ্ছে। আর এত 4 তলার উপর তো ভাই একটা মানুষ গিয়ে সানসেটে পাগল ছাড়া তো কেউ ভাই বসে পা ঝুলানো সম্ভব না। তারপর ভাই আর কি একটা সলিউশন আসলো, যে হিজ গাছ বলতে ভাই একটা গাছ আছে যেটা ক্যাকটাস টাইপের ভাই, একটু অনেক বড় হয়। এই একটা গাছ আমাদের বাসার কোনার মধ্যে ভাই এটাকে সেট করা হলো। ওইটা করার পরে ভাই এখন বন্ধ মোটামুটি, কিন্তু ভাই এখনো যে কিছুক্ষণ রাতের বেলা দেখা যায় যে চেয়ার নাড়াচ্ছে। এখন দেখা 4 তলা থেকে দাদিরা বলছে যে তোরা মেবি আওয়াজ করিস, পরের দিন এসে বলছে, আমরা তাদেরকে সাসপেক্ট করি, কিন্তু ওই বাড়িতে ভাই আমরা পুরো বাড়িতেই থাকি, কিন্তু কেউ আওয়াজ করে না। 3টাতে উঠে যাবে, কেউ খাট নাড়াবে না, অনেক জোরে আর কি সাউন্ড এত জোরে হয় মনে কি পাশের ঘরে বা নিজের খাটটাই নড়ছে, এরকম টাইপের আওয়াজটা। কিন্তু সাসপেক্ট আমরা দুজন কিন্তু বোঝা গেল যে এখন ওই ছাদের থেকে ওই আওয়াজটা, কিন্তু এরকম ঘটনা আপনার সাথে অহরহ ঘটে? হ্যাঁ ভাই, আমি আওয়াজটা পাই ভাই, কিন্তু এখন ভাই আর কি কারো ক্ষতি করে নেই এটা, এই জন্য ভাই বুঝতে পারছি না যে জিনিসটা ভালো কি খারাপ, কিন্তু সাউন্ডটা আমি ফিল করি ভাই। আচ্ছা, আর কোনো কিছু ফিল করেন আপনাদের বাসায়? ভাই আরেকটা যে ব্যাপার, যে আমাদের যে পিছনে যে ইয়াটা ছিল ওই যে চিতাখোলাটা, ওটা আমার আরেক দাদার বাড়ি, চাচা আর কি আমার আব্বুর চাচার বাড়ি। ওই বাড়ির থেকে ভাই 3জনই নর্মাল মানুষ, একজন ছাদে থেকে লাফ দিয়ে মারা গেলেন,
কোনো কিন্তু ভাই সিমটম ছিল না যে প্রবলেম বা মেন্টালি কোনো সিক বা কিছু না। ছাদের থেকে লাফ দিয়ে মারা গেলেন ওই বাড়িটা থেকে। আর পাশে তার ছেলে ছিল একজন, উনি আবার ঘুড়ি উড়াতে উড়াতে নিচে পড়ে মারা গেলেন। আর তার একটা ছেলে বর্তমানে এখনো আছে বেঁচে, উনি ভাই জাস্ট একটা আর কি পাগলের মতো অ্যাবনর্মালের মতো সিমটম তার হয়ে গিয়েছিল কিছুদিন আগে। তার শরীরে দেখা গেছে ভাই অনেক শক্তি, যে আমরা 4-5 জন একটা নরমাল মানুষকে ধরলে তার লড়ার ক্ষমতা থাকে না। সে এক হাত দিয়ে তার আলমারি শোকেজ ফেলে দিচ্ছে, হ্যান্ডকাপ ভাইয়া। তারপর যে সবাইকে তো মারধর করা শুরু করলো, পুলিশ হিসেবে হ্যান্ডকাপ লাগাইছে, সে একটা হ্যান্ডকাপ একটা ঝাড়ি দিয়ে পুরো হ্যান্ডকাপটা ভেঙে ফেলছে ভাইয়া। একটা ইম্পসিবল ব্যাপার যে একটা নর্মাল মানুষ বা চিকন, অনেক চিকনই আর কি, অতটা স্বাস্থ্য না, হ্যান্ডকাপটা ভেঙে ফেলাটা। এটা কি রিসেন্ট ঘটনা? হ্যাঁ, এটা 2-3 বছর আগের ঘটনা। উনি এখনো আছেন, উনি এখনো যে অ্যাবনর্মাল মধ্যে অ্যাটিটিউড তার। কিন্তু ভাই তার 3-4 বছর আগে সে বিদেশ থেকে আর কি মালয়েশিয়াতে ছিলেন, ওখান থেকে আসছে, সব নর্মাল আর কি। পুরো ফ্যামিলিটার মধ্যে উনি সবচেয়ে নর্মাল একটা মানুষ ছিল, খুব ভালো একটা মানুষ ছিল। কিন্তু এখন সে তার অ্যাটিটিউড অ্যাবনর্মালের মতো, চুপচাপ, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে আর কি ওইভাবে মিশে না, একাই ভাই বাসায় থাকে আর কি। তার ওয়াইফ, তার বাচ্চা টাচ্চা নিয়ে সবাই একাই বাসার মধ্যে বসে থাকে, কখনো ভাই বাইরে যায় না। একটা মানুষ 4 বছর 5 বছর কিন্তু ভাই একটা বাসায় এক রুমে থাকার মানুষ কথা না। সে শুধু মাঝে মধ্যে দেখা যায় যে 15 দিন 20 দিন পর দোকানে যায়, দোকান থেকে উঠে বাসায় চলে আসে। নর্মাল একটা মানুষ, যে মানুষ সারাদিন বাইরে বাইরে ঘুরতো আর কি, নর্মাল লাইফ লিড করতো, পরে সে একটা ঘরের মধ্যে বন্দী হয়ে গেল এই ঘটনাটা হওয়ার পরের থেকে ভাই। কিন্তু এটা কখনোই আমরা বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি হইলো। কিন্তু সাসপেক্ট করা হচ্ছে তাকে কোনো একটা খারাপ জিন ভর করেছিল, ওইটাকে সামহাও ভাই ওইটাকে সরানো হয়েছে। কিন্তু বর্তমানে ওইটার আসরটা মেবি রয়ে গেছে, তার একটা মেন্টালি ভাবে কোনো দিক দিয়ে উইক করে গেছে আর কি। ওকে, থ্যাংক ইউ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। শুনবো রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি স্ক্যানার্স টিম থেকে বাবু ভাই বলছি। আচ্ছা, স্ক্যানার্স টিমের পক্ষ থেকে আমরা রিসেন্টলি গিয়েছিলাম আপনার উত্তরবঙ্গে। এটার সম্বন্ধে এর আগেও আমি বলেছি আপনাদের ভুজা ফিল্মে। ওইটার মিটটা ছিল রাসেল ভাই অ্যাবাউট, ওখানে একটা তান্ত্রিক ছিল, ওই তান্ত্রিক সম্পর্কে এর আগে আমি শেয়ার করছি। তো লাস্ট গত উইকে, মানে লাস্ট ফ্রাইডেতে আমরা ওখানে ছিলাম, উই ওয়েন্ট ফর আওয়ার এক্সপেডিশন, এবং ওখানে যে আমাদের বেশ কিছু ভৌতিক অভিজ্ঞতা হয়, এবং সেটা সম্বন্ধে আজকে শেয়ার করব। তো কিছু অডিও ফাইল আমাদের পেজে আমরা আপ করেছি। তো আমার ঘটনা শুনেছি। ঘটনা শুনি। আমি ফার্স্টে শুরু করতে চাই আমাদের স্ক্যানার্স টিমের তৌফিককে দিয়ে। তো আমরা ঘটনা শুনি এবং দেখা যাক কি ঘটেছিল সেখানে। অনেক সময় দেখা যায় যে একটা ঘটনা শুনে যাওয়ার পরে তারপরে সেইখানে সেই ঘটনাটার মানে অনেক সময় সেটার সাথে মিলে যায়, অনেক সময় একদম নতুন কোনো অভিজ্ঞতা হয়। তো আমরা আগে শুরুতে মানে মোটামুটি মিথটা যারা মিস করেছেন অল্প একটু ছোট্ট করে শুনে নেবো যে কি মিথ ছিল ওখানে, যে কি ধরনের ঘটনা ওখানে ঘটে। আমরা আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, আমরা ঘটনা চালিয়ে যাবো। আচ্ছা, মিথটা ছিল হচ্ছে ওখানে রাসেল ভাই, ওখানে যে একটা তান্ত্রিক ছিল, ওই তান্ত্রিকটা ওখানে আপনার ওই ব্ল্যাক ম্যাজিক করতো, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটাকে বলে, এবং সেগুলো করতো ওখানে, এবং সে বলি দিত বিভিন্ন রকমের। আর গ্রামের মানুষের জন্য সে ওই কালো জাদু করতো, এবং ওখানে ও যখন ছিল তখনই একটা ভৌতিক এনভায়রনমেন্ট ছিল। সে আপনার এই কালো জাদু করার সময় অনেক কিছু পুঁতে রাখতো, বলির জিনিসপত্র, এবং এক সময় সে একটা বাচ্চাকে আপনার করে অ্যাবড্রাক্ট করে আর কি, বাচ্চাকে সে তুলে নিয়ে আসে, এবং তখন তাকে গ্রামের মানুষ খুঁজতে বেরোয়, এবং তাকে আপনার খুঁজে পায় না যে আর কি। তো আফটার দ্যাট সে তাকে আর পাওয়া যায় না, কিন্তু এরপর থেকে ওই জায়গাটা বেশ ভৌতিক হন্টেড একটা প্লেসে পরিণত হয়। বিভিন্ন মানুষ তখন থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখে, এবং রিসেন্টলি এখনো আমরা যখন ওখানে যাই তার কয়দিন 3 মাস আগে মনে হয়, ঠিক না ভাই? ঠিক না? হ্যাঁ, 3 মাস আগে ওখানে একটা মানুষকে নাকি গেড়ে রাখছিল আপনার মাটির মধ্যে অর্ধেক, এবং সে বলতে পারে না কিসে তাকে গাড়ছে, বাট এরকম। এবং অনেক সময় দেখা যাচ্ছে মানুষ মাছ ধরতে গেলে সেখানে তাদেরকে চেস করে, এবং মাছ ধরতে যেতে চেস করে, এবং অনেকেই ভয়ের অনেক কিছু হয়। তো থিংস লাইক দ্যাট। ওকে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে একটু বলতে চাই। হ্যাঁ, তো তৌফিক শেয়ার করুক ফার্স্টে। বাবু ভাই, থ্যাংক ইউ। রাসেল ভাই, আসলে এই ঘটনাটা আমরা শুনেছিলাম বেশ কিছুদিন আগেই। তো আমাদের যেটা ছিল, আমরা প্রথমে ঘটনাটা নিয়ে নিজেদের মধ্যে কিছুবার বসি। স্ক্যানারের প্রথম এক্সপেডিশনের মেইন পারপাসটা ছিল আমরা যে ঘটনা শুনছি সেই ঘটনা দেখা, এবং এটা ভিডিও আকারে আসল ঘটনাকে তুলে নিয়ে আসা। আমরা একটু ঘটনায় যাব এখন, প্লিজ। এখন এই ব্যাপারে আমি বলবো, আসলে আব্রাহিম বাবু বর্ণনা করার জন্য ভেরি আনফর্চুনেটলি আমি আসলে ঘটনায় যেতে পারিনি লাস্টের দিনে, বাট আমরা আশা করবো এই পরে বাবু আব্রাহিম বলবে এই স্টোরিটা, বাকি ওনারা কি করেছিল ওইখানে। ধন্যবাদ
রাসেল ভাই, আমি আবরার। আমরা লাস্ট ফ্রাইডেতে ইয়েতে যাই এক্সপেডিশনের জন্য, আমরা উত্তরবঙ্গে চলে যাই। অ্যান্ড লাইক ওখানে আমরা পৌঁছাই সন্ধ্যার দিকে যাওয়ার পর আমরা যখন ওই যে এক্সপেডিশনের যে মেইন পার্টটা, এটা হচ্ছে আপনার নদীর পাড়ে, শ্মশানের পাশে। এবং ওখানে পৌঁছানোর পর আশেপাশে কোনো জনবসতি আমরা খুঁজে পাইনি। এবং ওই জায়গাটায় যখনই আমরা যেতে যাচ্ছিলাম, যখন কোনো পাবলিক ট্রান্সপোর্টে আমরা বলছিলাম যে ওই জায়গাটায় যাবে কিনা, কেউই যেতে রাজি হচ্ছিল না। কারণ হচ্ছে সন্ধ্যা কেন, দিনের বেলাও ওখানে কেউ যেতে চায় না। ডিউ টু ওখানে দেখা যেত যে যখন ধরেন ক্ষেত, আশেপাশে যে ক্ষেত খামারি আছে, ওখানে মানুষজন কাজ করছে, অনেক সময় দেখা যেত যে ওই কিছু একটা, কোনো একটা অশুভ শক্তি সেখান থেকে ওই মানুষগুলোকে অনেক সময় দেখা যেত টেনে পানিতে নিয়ে ফেলে দিচ্ছে। বা কখনো ওই একটু আগে বাবু ভাই যেটা বলছিল যে মাছ ধরতে গেলে কিছু চেজ করে, আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় মাছ ধরছে নৌকায় বসে, নৌকাটা হঠাৎ করে উল্টে যাচ্ছে, মানুষজন সব পানিতে গিয়ে পড়ে যাচ্ছে। তো আমরা যখন রাত্রে ওখানে, আমি, বাবু ভাই এবং আমাদের সাথে একজন গেস্ট একজন ছিলেন, বাবু ভাইয়ের এক ভাগ্নে শুভ, আমরা যখন ওখানে পৌঁছাই ওই সময়টা ইটস ওয়াজ অ্যারাউন্ড রাত 9টা কি সামথিং। ওই সময়টা ওখানে গিয়ে আমরা ক্যামেরাটা সেট করে উই ওয়ার ওয়েটিং যে কিছু দেখা যায় কিনা। হঠাৎ করে দেখতে পাই যে পিছন দিক থেকে, মানে আমার মাথার পিছন সাইড থেকে, মানে উপর দিয়ে আকাশে একটা আলো হঠাৎ করে উড়ে নদীর এ পার থেকে ওপারে গিয়ে পৌঁছায় এবং নিমিষে ওটা উধাও হয়ে যায়। এই সময় আমি তখন বাবু ভাই দেখতে পেয়েছেন জিনিসটা কি ছিল? তো বাবু ভাই তখন মনে করছিল যে ওটা ফলিং স্টার, বাট থিং ইজ দ্যাট ইট ওয়াজন্ট ফলিং স্টার, বিকজ যেটা হয় যে আপনার জিনের আলো সচরাচর সবাই বলে যে লেজ থাকে, কিন্তু ইট ওয়াজ সামথিং লাইক একটা আগুনের গোলার মতো, একটা ভেরি মানে ফায়ার বলের মতো। অ্যান্ড আমরা দুজন দেখতে পাই। তো এই বিষয়টা নিয়ে যখন আমরা দুজন, আমি এবং শুভ যখন বলছিলাম যে হ্যাঁ আমরা দেখতে পেয়েছি, বাবু ভাই বলতে সত্যি আমি কিন্তু দেখতে পাইনি। জাস্ট বাবু ভাই আমাদের ফেসিং এ ছিল, আমাদের দিকে তাকানো ছিল। হঠাৎ করে বাবু ভাই জাস্ট 5-10 সেকেন্ড পরেই বলছে ওয়েট, আমি জানি আপনাদের পিছিয়ে কি যেন নড়ে গেল, দেখতে পেলাম। সাথে সাথে আমরা সার্চ লাইট মারি, কিন্তু কিছুই দেখতে পাই না। একটা অবয়ব, মানে ইট ওয়াজ সামথিং ডার্ক, একটা মানুষের মতো 6 ফিটের মতো হতে পারে, আমাদের থেকে ঠিক 5 গজ পিছনে তারা জাস্ট করে চলে গেল, মানে ওই মানে অবয়বটা চলে গেল। তো আমরা ওটা সার্চ করার চেষ্টা করলাম, কিন্তু ওখানে আর কিছু দেখতে পাইনি। এরপরে আমরা গ্রামবাসীর কাছ থেকে কিছু পয়েন্ট জানতে পারি যে এইসব পয়েন্টে ওই মানুষ বলি দেওয়া বা নানা রকম পশু পাখি বলি দেওয়ার পর যে তান্ত্রিক যে কিছু মানে ওটা পুঁতে রাখতো, ওইসব জায়গা আমাদেরকে আইডেন্টিফাই করে গ্রামবাসীরা। তো ওখানে কয়েকটা পয়েন্ট আমরা ঘুরতে যাই এবং ঘুরতে গিয়ে আমরা সত্যিকার অর্থে কিছু পশু, জীবজন্তুর কিছু হাড়গোড় এবং আমরা বলতে গেলে স্কাল খুঁজে পাই। অ্যান্ড রাত্রেবেলা মানে উই স্পেন্ডেড দেয়ার অলমোস্ট লাইক অ্যারাউন্ড 3টা-3:30 পর্যন্ত ছিলাম, ভোর রাত পর্যন্ত। এবং এর ভিতরে আসলে একটা এরকম একটা এনভায়রনমেন্ট, আপনি চিন্তা করে দেখেন রাসেল ভাই, যে আমরা সবসময় গল্প শুনি যে এরকম একটা ঘটেছিল, এরকম হয়েছিল এক জায়গায়, কিন্তু একটা জায়গায় যখন গিয়ে আপনি জাস্ট ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট, ডিগ আউট সামথিং, সেখানে মানে ইটস আ হরিফিক প্লেস অলরেডি, ইটস আ হন্টেড প্লেস। সেখানে আপনি জেনে আপনি কাজ করছেন, দেয়ার ইজ নো লাইট, জাস্ট আপনার আমাদের হাতে গোনা 3-4 জন মানুষ ছাড়া আর কেউ নেই। ইটস রিয়েলি একটা অন্যরকম একটা অভিজ্ঞতা এবং খুবই ভয়ঙ্কর। এবং এর ভিতরে আমরা অনেক কিছুই ফাইন্ড আউট করি, যেগুলো আমরা পার্ট টু পার্ট আমরা সে বাবু ভাই কিছু শেয়ার করবে, আমি হয়তো পরে আমি আরো কিছু বলবো আর কি। এই পর্যন্ত আর কি রাসেল ভাই, থ্যাংক ইউ। ওকে রাসেল ভাই, তো এই যখন আমরা এই জিনিসটা দেখছিলাম, যখন আমি দাঁড়িয়েছিলাম দেখলাম যে আবরার ভাই বললো ওখানে লাইট আছে, একটা আলোর কথা আর কি। তো আলোটার পরে আমি ফার্স্টে মনে করেছিলাম ওটা একটা ফলেন স্টার। হ্যাঁ, তো সেটা দেখার পরে আসলে পরে যখন নাকি ওনারা ক্লারিফাই করে, সাথে শুভ ছিল, আমাকে বললো যে এটা আসলে আলোটা ফলেন স্টার না, এটা একটা ডিফারেন্ট আলো, লাইক অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন কালার টাইপের একটা আলো, বেশ বড় একটা আগুনের গোলক। তো ওটা দেখার পর কিন্তু আমি জাস্ট কথা শুনছিলাম, এই সময় দেখি পেছনে প্রায় আবরার ভাইদের থেকে প্রায় 6-7 ফিট পেছনে একটা ছায়া মানুষের মতো, এবং সেটা মানে ল্যান্ড করলো যেমন আপনার
পাড়ে আর কি, নদী ছিল, নদীর পাশে বালি পাড়, সেখানে ল্যান্ড করলো এবং সেখান থেকে হেঁটে আপনার ডান দিকে চলে গেল। তো আমি তখন ওনাদেরকে বলি, তো ওনারা যখন ফিরে তাকায় তখন আর ছায়া দেখতে পায় না। আদার দেন দ্যাট, পরে যে জিনিসটা, এটা আপনার ভাই হয়তো আমার বলার জন্য রাখছিলেন, আলো, ওখানটা মিস্টেরিয়াস লাইট আমরা দেখি, সেটা ছিল আপনার নদীর কোল ঘেঁষে এবং আলোটা আপনার, আমরা ফার্স্টে মনে করেছিলাম এটা নৌকার কোনো আলো, হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে মাঝিরা আপনার মাছ ধরতে বেরোয় রাত্রেবেলা, তো যেটা আমরা দেখি ফ্ল্যাশ লাইট মারি ওই জায়গায়, ফ্ল্যাশ লাইট মেরে কিন্তু কোনো নৌকা দেখি না এবং আলোটা নাই হয়ে যায়, ওখানে অদৃশ্য হয়ে যায় এবং কিছুক্ষণ পরে লাইট অফ করার পর কিছুক্ষণ আবার ওই আলোটা বের হয় এবং আলোটা খুব ফাস্ট ট্রাভেল করছিল পানির উপর দিয়ে, মানে খুব দ্রুত আপনার জিগজ্যাগ খেলছিল, ডান থেকে বামে, বাম থেকে ডানে, এবং এমন ভাবে যাচ্ছিল যে ভেরি ফাস্ট, লাইক আপনার কোনো মানুষ যদি ধরেন আপনার কোনো মানে দ্রুত যানবাহনের উপর, লাইক মোটরসাইকেলের উপর বসে যদি কোনো আলো নিয়ে যায়, জাস্ট লাইক দ্যাট। এবং এরকম দেখতে দেখতে একটা সময় কিন্তু আলোটা আমাদের কাছাকাছি চলে আসে, বেশ কাছে, এবং তখন আমরা একটু স্পুকড হয়ে যাই ব্যাপারটা নিয়ে, এবং অনেক সময় আলোটা একটার থেকে দুটো হয়ে যাচ্ছিল। তো স্পুকড হয়ে যায়, আমরা আস্তে ধীরে ওখান থেকে সরে আসি, ওই ঠিক ওই জায়গাটা থেকে সরে যাই। দিস ইজ বিফোর, লাইক আমরা যখন ডিগ আউট করি, ডিগে মানে আমাদের ডিগিং এর আগে জিনিসটা হয়, ঠিক আছে। এবং আমরা আমাদের এক বড় ভাই, যিনি এই ব্যাপার নিয়ে বেশ মানে কাজ করেন আর কি, সুপারন্যাচারাল ব্যাপারগুলো নিয়ে উনি বেশ বোঝেন এবং ওনার কিছুই আছে আর কি, উনি তুলার আসেন এমনি নিজেই। উনি যেটা বললো, আমরা কিছু ফটোগ্রাফ তুলি, সেই ফটোগ্রাফগুলো দেখে ওটার মধ্যে লাইটে, এবং আমাদের পেজে আমরা ওই ফটোটার ছবিও দিচ্ছি কিন্তু, মানে ওই যে আলোটার যতটুকু আসছে আর কি আমাদের ক্যামেরায়, বিকজ ওই সময়টা আমরা ইকুইপ ছিলাম না আর কি, আমাদের সাথে যে ইনফ্রারেড ভিশন ছিল না, তো আমাদের ওই নর্মাল ক্যামেরায় যা আসছে সেটা তো ছোট্ট একটা আলো মুভমেন্টটা আর কি। তো উনি দেখে যেটা বলে যে ওইটা একটা ডিমন ছিল আলোটা, উনি আমাদেরকে বলে এটা একটা ডিমন ছিল, আপনারা হয়তো ওয়েল প্রোটেক্টেড ছিলেন বলে বেঁচে গেছেন, আদারওয়াইজ আপনাদের হয়তো কোনো একটা হার্ম হতো আর কি। আর এছাড়া যে ডিগিং এর পার্টটা, ডিগিং এর পার্টের সময় কিন্তু একটা ঘটনা ঘটেছে যেটা আপনারা বলেনি। ইট ওয়াজ লাইক ভয়ঙ্কর রকম, আমার জীবন সবচেয়ে ভয়ঙ্কর রকম একটা এক্সপিরিয়েন্স, এন্ড এটা আমি আসলে বাবু ভাই সবচেয়ে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন, যে কারণে আর কি এটা ওনার জন্য রেখে দিয়েছি। আপনিই বলুন। আচ্ছা, জিনিসটা যেটা হয়েছিল, যখন আমরা ডিগ করছি, আমরা কিন্তু আগে থেকে জানতাম যে এখানে কিছু জিনিস পাওয়া যাবে, এবং পাওয়া যাওয়ার লিস্টের মধ্যে যেটা আমাদেরকে দিয়েছিল, বলেছিল আপনার ওই হাড়গোড় প্লাস শেকড়, স্কাল, শেকড়, এ ধরনের জিনিস আর কি। তা আমরা 3টা জায়গায় ঘুরে একটা জায়গায় যে কিন্তু আমরা একটা স্কাল পাই, স্কাল এবং দু একটা হাড্ডি আর কি সাথে ছিল। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে, যখন আমরা স্কালটা পেলাম, এখন আমার গুজবাম্প হচ্ছে, আমরা যখন আপনার বেলচা দিয়ে জিনিসটাকে নাড়ছি পাশে, তখন হঠাৎ করে পাশের ধান খেতে দেখে একটা আলোড়ন হয়। আলোড়ন হওয়ার পরে সেখান থেকে সামনে একটা ছায়ার মতো আসে, এবং ছায়াটা ঠিক আসে আমাদের পাশ দিয়ে, এবং ওই সময় আমরা কিন্তু বেলচা ফেলে দৌড়ে চলে যাই ওখান থেকে, উই ডিডন্ট স্টে দেয়ার, আমরা দৌড়ে চলে গেছি। পরে আমাদের লোকজন পরদিন সকালে যে বেলচা কালেক্ট করছে ওখান থেকে। এবং ওই জায়গাটার বর্ণনা যদি আপনাকে যে রাসেল ভাই, ইট ইজ সো ডেঞ্জারাস, মানে জায়গাটা হচ্ছে আপনার নৌকায় করে আসতে হয়, এটা একটা দ্বীপের মতো, ওই দ্বীপের সাথে কানেক্টিভিটি আছে নিয়ারেস্ট ভিলেজের, কিন্তু ওই ভিলেজের সাথে আমাদের কোনো কানেক্টিভিটি নাই বা আমাদের পরিচিত কেউ নাই, সুতরাং আমরা ওই ভিলেজে যেতে পারছি না। আমরা নৌকায় করে ওখানে আসি, আসার পরে আমরা রাতের বেলা বেলচা নিয়ে নামি, এবং যে আমাদেরকে গাইড ছিল গ্রামের যে মানে একজন বৃদ্ধ লোক, সে কিন্তু আমাদের ওখানে আসতে রাজি হয়নি, বিকজ দে আর স্কেয়ার্ড, তারা জানে জায়গাটা খারাপ, এবং ওখানে একটা খুব ভয়ঙ্কর বড়ই গাছ আছে, ওইটা নাকি চরম রকমের হন্টেড একটা জায়গা, বড়ই গাছে মানুষকে টেনে উঠায় নিছে, ওইটার নিচে মানুষকে গেড়ে ফেলছে, এরকম স্টোরি, এবং যাকে গেড়ে ফেলছিল সে এখন জীবিত, এবং মানে আমরা আনফরচুনেটলি আমরা তার সাক্ষাৎকার নিতে পারিনি, মানে উই ওয়ার সাপোজ টু টেক হিজ ইন্টারভিউ, বিকজ ও কোনো কারণে ওখান থেকে বাইরে গিয়েছিল, ওর সাথে আমাদের মানে দেখা হয়নি। আমরা আবার ফিরে যাব ওখানে, যে তার সাথে কথা বলবো। ওকে, আমরা ভাই না, বাবু ভাই বলবেন। তো আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে আবারও, এবং বাবু ভাই বলছিলেন যে আপনি যে ওই এলাকায় বেসিক্যালি আরো কিছু ঘটনা ঘটেছিল, এবং আপনি একটা মোটরসাইকেল একটা ঘটনা বলছেন। মোটরসাইকেল নিয়ে, মানে অ্যাকচুয়ালি রাসেল ভাই, আমরা যে জায়গাটা গিয়েছিলাম, এমনকি যে জায়গা আমরা স্টে করেছিলাম, পুরো জায়গাটাই বেশ হন্টেড, পুরো এলাকাটাই হন্টেড। এখন মানুষ বলতে পারে কেন হন্টেড, বিকজ দেয়ার আর সার্টেন স্পটস, ওই জায়গায় স্পটস গুলো হন্টেড, এবং ওই এলাকাতে কিন্তু রাতের বেলা আমরা মোটরসাইকেল নিয়ে মুভ করছি, আমি, আবরার ভাই, আমাদের স্ক্যানার্স টিমে যারা ছিল, একমাত্র তৌফিক যেতে পারেনি এই কারণে। তো যেটা হয়, একটা জায়গায় সকালবেলা আবরার ভাই সকালে বের হয় ফার্স্টে ওখানে একটু রেকি করার জন্য, তো যে একটা স্পটে উনি একটা অ্যাক্সিডেন্ট দেখে, একটা নসিমন উল্টা যায়, তো যার পর উনি দেখে এসে উনি মানে জিনিসটা খুব ভালো বা ফিল করে যেটা এভাবে উল্টা গেল, তো উনি পরে মানুষকে জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্ট, তো মানুষ বলে এই জায়গাটা আসলে অভিশপ্ত, কারণ এখানে প্রায় এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হয়।
হ্যাঁ, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় এবং ঠিক এই স্পটটাতেই হয়। উনি শুনে আসে আমার সাথে শেয়ার করে যে বাবু ভাই জায়গাটা নাকি হন্টেড, এই জায়গাটা মানে বেশ অভিশপ্ত একটা জায়গা, কার্সড, এখানে অ্যাক্সিডেন্ট হয়, বড় বড় অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে। তো শুনে আমি জাস্ট মার্ক করি। বিকালবেলা আমরা যখন যাচ্ছি ওইখানে মানে আমাদের মূল স্পটে যেখানে আমরা কি করতে যাবো, এক্সপিডিশনে যাবো, যাওয়ার সময় আবরার ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে মুভ করছে। তো দেখি একটা নসিমন যাচ্ছে, আমি জাস্ট ওটাকে ক্রস করার চেষ্টা করি এবং সাথে সাথে আমার বাইকের ব্যালেন্স হারা যায় এবং ইট ওয়াজ সো আনসার্টেন। আমি মানে আই কুডন্ট অ্যাকচুয়ালি কি, আমি কিন্তু বাইক রাইড করি সবসময়, তো আমার বাইকের ব্যালেন্স পুরো নষ্ট হয়ে যায় এবং আমরা একপাশে দাঁড়ায় কিছুক্ষণ ওয়েট করে তারপর আল্লাহ নাম নিয়ে আবার যাই অ্যান্ড স্টার্ট টু মুভ। আমরা অলমোস্ট উই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট ডে। ওই এলাকা সম্বন্ধে আরো কিছু প্রচলিত আছে, ওখানে জায়গাটা কয়েকটা লুপস এর মতো, এরকম বাঁক নিয়ে আসতে হয়, ঠিক আছে? তো একটা বাঁকের কাছে নাকি রাতের বেলা প্রায় মানুষ শুনে পানি চায়, কি জানি পানি চেতে থাকে। ও মাই গড, এটা তো খুব ভয়ঙ্কর। হ্যাঁ, রাতের মধ্যে পানি চায়, কি জানি পানি চায়, আমাকে পানি দে। ওখানে পানি চায়? হ্যাঁ, মানে একজন মানুষ পানি চাইতে থাকে। আমি একটু ইন্টারাপ্ট করি বাবু ভাই এখানে, যে ওখানে বেসিক্যালি ইটস আ গ্রেভিয়ার্ড অ্যাকচুয়ালি, এবং ওই গ্রেভিয়ার্ডটা ওখানে সবাই বলে টোটাল অ্যারাউন্ড 4-5 গ্রেভিয়ার্ড ছিল না, এখনো আছে। আচ্ছা। এবং ওখানে আসলে গ্রেভিয়ার্ড ইন দ্য সেন্স ইটস নট আ জেনারেল গ্রেভিয়ার্ড, ওখানে জাস্ট 4-5টা কবর আছে এবং 5টা কবরই ওখানে আত্মহত্যা করা, মানে লাশ ওখানে দাফন করা হয়েছে। আচ্ছা। এবং আজকে থেকে না, ইটস অ্যারাউন্ড লাইক আরো 20-25 বছর আগে থেকে শোনা যায় যে ওখানে আপনার প্রায় হয়তো কাউকে বসে থাকতে দেখা যায়, সাদা কাপড় পরা, হয়তো দূর থেকে দেখা যায় ডাকতে থাকে, অনেক সময় আপনার পানি চায়, পানি দে এইভাবে ডাকে। সো মানুষ আসলে ওখান দিয়ে সচরাচর সন্ধ্যার আগ থেকেই হাঁটাচলা করে না, কিন্তু আমরা আসলে অনেক মানে না জেনে অনেক সাহসিকতা দেখিয়ে ফেলেছি। আমরা ওখান দিয়ে বলতে গেলে খুব র্যান্ডমলি চলাফেরা করছিলাম। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। এবং ওখানে আরো কিছু ব্যাপার আছে, যে আমরা যে বাসাটা ছিলাম ওটার একপাশে একটা বকুল গাছ ছিল, ওই বকুল তলায় নাকি এর আগে মানুষকে অনেকে চড় মারছে রাত্রেবেলা। আচ্ছা, এটা অবশ্য বিভিন্ন জায়গায় শোনা যায়, এই ঘটনাটা ওখানেও ঘটেছে, প্রায় চড় মারছে। এবং ওই বাসা এবং ওই বাসার আশেপাশে যে ফ্যামিলি মেম্বার্স থাকে তারা সবাই এটা সাক্ষী, তারা বসে চড় মারছে। এবং ওই জায়গায় বারান্দায় বসে আমরা রাত্রে তাকায় থাকছি যে আসলে কিছু হয় কিনা, বাট মানে ফরচুনেটলি আনফরচুনেটলি আমাদের ভাগ্যে আল্লাহর রহমতে কিছু হয়নি। অবশ্য এখানে বাবু ভাই আমি যেটা জানি যে আমরা অবশ্য উই টুক 2 hours ভিডিও, ও জাস্ট ওখানে ক্যামেরা সেট করে তন্ময় আমাদের আরেকজন টিম মেম্বার, ও বসেছিল অ্যারাউন্ড লাইক 2 ঘন্টা, কিন্তু কিছুই পাইনি। এন্ড লাইক এটা জানি না, এটা আমাদের একজন এক্সপার্ট ভাই আছেন, উনি মানে এগুলো অ্যানালাইজ করতে পারেন, তো উনি অনেক কিছু বুঝতে পারেন, হয়তো আমাদের চোখে পড়ে না কিন্তু ওনার চোখে পড়েন। যেমন আমরা উই টুক লট অফ পিকচার্স এন্ড ছবিগুলোতে অনেক অফস ছিল যেগুলো আমরা মনে করেছিলাম যে ইটস আ রিফ্লেকশন অফ লাইট, বাট উনি ওখানে স্পেসিফিক করে বলে দিয়েছে যে দিস ইজ লাইক ডিমন, দিস ইজ লাইক জিন, দিস ইজ মেল, দিস ইজ ফিমেল। ইভেন উনি মানে আমাদের যেমন আমরা এর আগে যে আমাদের 4th ফ্লোর নিয়ে অনেক ছবি তুলেছিলাম, আমাদের ঐতিহাসিক 4th ফ্লোর, সো এই ব্যাপারে উনি ওখানকার যে অবস গুলো এগুলো উনি বিশ্লেষণ করে আমাদেরকে বলেছিলেন। সো ওনার কথাটা আসলে ফেলে দেওয়া যায় না। সো আমরা খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে আমরা যে ছবিগুলো আমাদের খালি চোখে আমাদের কাছে খুব নর্মাল, কিন্তু এগুলো আসলে খুব একটা নর্মাল জিনিস না। দেয়ার আর সাম প্যারানর্মাল আপনার কেসেস, হি ক্যান ফাইন্ড ইট আউট। আর আপনার যে আমরা যে জায়গাটাতে ঢুকলাম, যখন নাকি আপনার যে জায়গাটাতে আমরা আলো দেখছি, ওই জায়গাতে যে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটার মধ্যেই কিন্তু অনেক স্পুকি একটা ফিলিংস হয়। হ্যাঁ, যেমন আপনি হঠাৎ মনে হয় যে গাছের মধ্যে কিছু একটা নড়তেছে, মানে গাছের পাতার ফাঁকে, যদিও আমরা কিন্তু ফ্ল্যাশ লাইট মেরে দেখি প্লেন ট্রি, একটা গাছ, ওই লেভেলে কোনো পাতা নাই, কিন্তু মনে হয় যে সামথিং ইজ মুভিং দেয়ার। এবং ওই মানে আপনার নদীর পাড়ে যে ছায়াটা দেখছিলাম, উইচ ওয়াজ মানে আপনার অনেকে মানুষ মনে করবে যে হরর মুভি, ইটস লাইক মানুষের একটা আকৃতি, কিন্তু মানুষ যদি হামাগুড়ি দিয়ে হাঁটে ঠিক সেরকম একটা ব্যাপার, এবং উইচ ইজ ভেরি ডেঞ্জারাস আসল ভাই। আর ওই গ্রামটা এবং অঞ্চলটা আসলে মানে ওখানে কিছু মানে এরকম অভিশপ্ত জায়গায় আছে। হ্যাঁ, এবং ওই জায়গাটাগুলো মানুষ মার্ক করে রাখছে, ওখান থেকে মানুষ মানে নড়াচড়া করে না। এবং টোটালি কিন্তু আমাদের বাইকের কন্ট্রোল একবার হারাইছে, আদার দেন দ্যাট আমরা কিন্তু 2বার বাইক নিয়ে অ্যাক্সিডেন্টও করছি।
বাইক নিয়ে একবার পড়েও গেছি, আরেকবার অ্যাক্সিডেন্ট করছি ভোরবেলা। তো এরকম 3বার ঘটনা ঘটছে এবং ওই জায়গাগুলো মানে প্রায়ই অ্যাক্সিডেন্ট গুলো হয় ঠিক ওই স্পট গুলাতেই। এটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে সারা রাস্তা নর্মাল কিন্তু ওই জায়গাগুলোতে হয়। এবং ওখানে যাওয়ার পথে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাতে যাওয়ার সময় অনেকেই নাকি দেখে ব্রিজের উপরে কিছু একটা লিন হয়ে আছে, মানে কুজা হয়ে আছে, শরীরের অর্ধেক ব্রিজের উপরে, ভেতর অর্ধেক লিন করে মানে নিচে নামাই দিচ্ছে। এরকম সিনও মানুষ ওখানে দেখে ব্রিজের পাশে। বাট ওই রাতের বেলা যখন আমরা মুভ করে যাই তখন ওই ব্রিজের মধ্যে আমরা কিছু দেখি নাই, বাট বিশাল আষ্টে একটা গন্ধ ছিল ব্রিজের মধ্যে। সো সাধারণত পিশাচ বা কিছুর একটা আবির্ভাব হলে এরকম জিনিসপত্র পাওয়া যায়। ওকে, তো মোটামুটি এই তো এটাই মোটামুটি ওই এলাকার ঘটনা। ঠিক আছে, আমরা মোটামুটি এই হচ্ছে ঘটনা ছিল। আমরা একটা ব্রেকের পরে ফিরে আসবো এবং বাবু ভাইয়ের শুধুমাত্র এই মানে নিজেদের টিমের বাইরেও নিশ্চয়ই অনেকে আপনাকে অনেক সময় ঘটনা পাঠায় এবং রিকোয়েস্ট করে, আমি জানি সেগুলো নিয়ে আমরা একটু পরে ফিরে আসছি। আমরা সেটা মানে এতক্ষণ তো আমরা শুনলাম স্ক্যানারের ঘটনা এবং এরপরে আমরা যখন শুনবো তখন হচ্ছে যে আপনার কাছে যারা শেয়ার করেছেন ঘটনা সেগুলো নিয়ে ফিরে আসছি। আমাদের রাসেল ভাই একটু আমাদের স্ক্যানার্স টিমদের একটু পরিচয় করে দিতে চাই এখানে। ওকে, হ্যাঁ, স্ক্যানার্স এর পক্ষ থেকে আমি এসেছিলাম আহমেদ বাবু, আমার সাথে আছে আবরার ভাই, আবরার ওয়ারিস খান ওনার নাম, আর সাথে ছিল তন্ময়, জাকারিয়া তন্ময়, এন্ড আমাদের তৌফিক মীর, আমাদের স্ক্যানার মেম্বার। আমরা 4 জন মেম্বার আজকে এসেছিলাম আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই বাবু ভাইয়ের কাছে, আবার ফিরে আসতে চেয়েছিলাম। এবং বাবু ভাই, আমি একটা কোশ্চেন করবো যে আমি অসংখ্য ইমেল পাই এবং মানে টু বি ভেরি অনেস্ট, যেটা অনেকেই মানে লিখেন এবং অনেকেই যেটা বলেন যে আপনি যদি নিজে শেয়ার না করেন বা পড়তে সমস্যা হয় তাহলে বাবু ভাইকে বলেন বা সরাসরি অনেকে যোগাযোগ করতে চান এবং যোগাযোগ করে বলেন যে ওনাকে বলবেন, যেহেতু উনি অনেক ভালো বলেন। একটু আগে আবরার ভাই সেটা বলছিলেন যে তারপরে উনি আমার ঘটনাটা হয়তো বলে দিবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আপনার কাছে অনেকেই অনেক ঘটনা শেয়ার করে, আমি জানি। এমন কোনোদিন কোনো ঘটনা শুনে আপনার কি এরকম হয়েছে যে আপনার নিজেরই গায়ে কাটা দিয়ে উঠেছে বা এরকম কোনো ঘটনা কি এই মুহূর্তে মনে পড়ছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি রাসেল ভাই, গায়ে কাটা দেওয়ার ব্যাপারটা এখনো হয় না, কারণ অ্যাকচুয়ালি আমি নিজে এত মানে এক্সপিডিশনের ভিতরেও গিয়েছি এবং আমি নিজে আমার অভ্যাসই ছিল ফ্লোরিডার উডস এর মধ্যে চলে যাওয়া। হ্যাঁ, তো সুতরাং ভৌতিক ব্যাপারে গায়ে কাটা দেয় না, বাট মনে হয় জিনিসটা খুব ইন্টারেস্টিং বা খুব ভয়ের হবে। অনেকেই যেটা শুনে ভয় পেতে পারে, হ্যাঁ, যেটা আমার কাছে বেশি লাগছে। মানে কোনো ঘটনা নিশ্চয়ই আপনার কাছে আছে? হ্যাঁ, এরকম কিছু তো আছেই। আচ্ছা, সেটা কি দেশের বাইরের না দেশেরও আছে, দেশের বাইরেরও আছে। এখন 2টা ঘটনা আমার এই মুহূর্তে আছে, যেহেতু কালকে আমাকে একজন শেয়ার করছে। ওকে, ফাইন, আমি তাহলে শুনে ফেলি। আচ্ছা, ওর নাম হচ্ছে নয়ন হাবিব, তার নামটা বলা দরকার যেহেতু সে শেয়ার করছে এবং আমি চাই এখন থেকে যে ট্র্যাক রাখতে কে বলছে। হ্যাঁ, থাকে হচ্ছে আপনার সৌদি আরবে থাকে এবং তার বাড়ি ঢাকার পাশে দোহার এলাকা। তো 2টো ঘটনা আমাকে বলছে, একটা সৌদি আরবের, একটা বাংলাদেশে। আচ্ছা, কোনটা আগে বলবো? আমরা সৌদি আরব দিয়ে শুরু করি। আচ্ছা, সৌদি আরব ঘটনা তারও আরেকজনের কাছে শোনা ঘটনাটা। এটা হচ্ছে ওখানে নাকি ওই দেখা যাচ্ছে যে নামাজের সময় সব দোকানপাট বন্ধ থাকে, নামাজ মানে আপনার খোলা রাখা যায় না আর কি, নিয়ম সৌদি আরবে। তো ওখানে আপনার 2জন ভদ্রলোক ছিল, তারা এরকম একসময় রাস্তায় ধরা পড়ে মতোয়ালির কাছে, যারা মানে আপনার পুলিশ, তারা ধরে তাদেরকে শাস্তি দেয়। ওখানে ঘোরাফেরা আড্ডাবাজি করতেছিল এই সময়টা, শাস্তিটা মরুভূমিতে একটা জায়গায় ছেড়ে দিয়ে আসে, একটা ডিস্টেন্সে যে তারা আসতে পারে এরকম জায়গায়। কিন্তু ওই ভদ্রলোকগুলো ওখানে থেকে আসার সময় রাস্তা হারায় ফেলে, সন্ধ্যা হয়ে যায় আর কি। সন্ধ্যা হয়ে যায়, হাঁটতে হাঁটতে দেখে যে কিছু নাই আস্তে আস্তে, তবে একটা জায়গায় তারা দেখে আলো জ্বলতেছে, একটা ক্যাম্পের মতো আলো জ্বলতেছে। তো ওরা ওই ক্যাম্পের দিকে হেঁটে হেঁটে যায়। তো ওখানে যে দেখে একটা লোক, বেদুইন টাইপের একটা লোক, সে বসে আছে। সে বলে, তোমাদের কি ব্যাপার কি? তো বলে যে আমরা পথ হারায় ফেলছি এখানে এসে। বলে, আসো তোমরা এখানে আসো, এখানে থাকো, সকালে চলে যাও। তো ওরা ওখানে ঢুকে, ওরা 2জন না 3-4 জন ছিল ওরা থেকে ওদের একটা তাঁবু দেখা যায়, বলে তাঁবুতে থাকো। তো তাঁবুতে যে ওরা বসে গল্প করতে করতে একসময় ঝিমুনি চলে আসে, ঘুমের মতো হয়ে যায় ওরা। তো হঠাৎ করে ঘুমের থেকে একটা শব্দ ঝিমুনি থেকে উঠে যায়, বাইরে মনে হচ্ছে অনেক হট্টগোল, মানে একটা সাউন্ড হচ্ছে বাইরে। তো তাঁবুর ফ্ল্যাপ সরা একজন তাকায় দেখে একটা আগুনের কুণ্ডলি জ্বালানো, সেখানে গোল হয়ে কিছু মানুষ বসে গল্প করছে। তো ওপরে কি ফ্ল্যাপটা সরা আরেকটু বের হয়ে আসে, আসার পর দেখে ওখানে কিছুটা পোড়ানো হচ্ছে, সামথিং লাইক দ্যাট। তো তাকে দেখে, ও যখন বাইরে আসে তাকে দেখে যে মানুষ, ছোট কোনো মানুষকে পোড়ায় এরা খাচ্ছে।
এবং এদের মুখ থেকে আপনার মানে মানে আধা পড়া রক্তর কষ করায় পড়তেছে। এই সিন দেখে সে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে। হঠাৎ দেখো পিছনেও একজন আসছে, সেও মানে চিৎকার করে ধরে এবং ওরা ওদেরকে থেকে হাসতে থাকে। এই সিনটা দেখে যারা খাচ্ছিল ওরা হাসতে থাকে এবং এই পর্যায়ে একজন ওদের ভিতর থেকে উঠে এসে ওই যে ফার্স্টে আসে তার কাছাকাছি চলে আসে। তার কাছে আসতে থাকলে মানে খুব কাছে যখন আসে তখন সে আর নিজের সেন্সটা রাখতে পারে না, সে বেহুশ হয়ে যায়। তো সকালবেলা যখন তারা উঠে দেখে যে একটা জায়গা আছে, জায়গাটা বেশ আপনার অ্যাবান্ডেন্ট, মানে পড়ে আছে, জিনিসপত্র অনেক পুরানো, তাঁবুর কিছু মানে নিশানা আছে বাট ইটস ভেরি ওল্ড, ওরকম কিছু নাই এবং ফায়ারের কোনো লক্ষণ নাই। বাট আশেপাশে দেখে কিছু জায়গায় কিছু হাড়গোড় পড়ে আছে, হাড়গোড়গুলো মানুষের স্কেলেটন। এবং এই দেখে খুব ভয় পায় এবং আস্তে আস্তে তারা হেঁটে হেঁটে লোকালের দিকে এসে একসময় শহরে ঢুকে পড়ে আর কি। এটা ছিল তোর আরো। আচ্ছা, আর যেটা দেশে ঘটেছে সেটা এটা কিন্তু বেশ মজার ছিল, মানে এটা আমার কাছে একটু আজব লাগছে এবং অন্যরকম লেগেছে, অন্যরকম, রাইট। আর দেশের ঘটনাটা হচ্ছে আমি এখনো পানি চাওয়ার ঘটনাটা বলতে পারছিলাম, মানে পানি চাওয়াটা আসলে আমরা শোনার পর আমরাও ভয় পেয়েছি, আমার এখনো কেমন যেন লাগছে। কারণ ওই জায়গাটা দিয়ে কিন্তু আমরা রাত্রেবেলা ঠিক বাইক নিয়ে আসছি, ওই মোড়টাতেই মানুষ যায় না ভয়, এবং ওখানে কুকুর চিৎকার করা শুরু করে ওটার কাছাকাছি যাওয়ার পর অনেক কুকুর ডাকে একসাথে। আচ্ছা, তো দেশের ঘটনাটা বলি। দেশের ঘটনাটা হচ্ছে এটাও ওই নয়ন হাবিবেরই বলা, ওর কোন রিলেটিভ, হ্যাঁ, সে গ্রামের একটা রাস্তা দিয়ে কোথাও একটা গানের আসর ছিল, সেখান থেকে গান দেখে সে বাসায় ফিরতেছিল। আসতেছে তো বলতেছে যে একটা শীতকাল ছিল, ঘন কুয়াশা রাস্তার মধ্যে, মানে কুয়াশা পড়ছে, দূরে তেমন কিছু দেখা যায় না। তো হাঁটতে হাঁটতে একসময় ওর রাস্তার পাশে আপনার পড়ে, শ্মশান ঘাট পড়ে আর কি, চিতাখোলা যেটাকে বলে বাংলাদেশে। চিতাখোলাটা এক জায়গায়, চিতাখোলার ওখান থেকে যখন আসে দূর থেকেও কিছু আলো দেখে ওখানে, তো কিউরিয়াস হয়, তখন বাজে রাত 1-1:30 বাজে, এই সময় এরকম আলো কেন? তো আস্তে আস্তে কাছে যায়। ওটা সাইকেল ছিল, সাইকেল থেকে নেমে ও হেঁটে হেঁটে কাছে যায় সাইকেলটা রেখে মানুষ দাঁড়ায় আছে। তো জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছে, একজনকে জিজ্ঞেস করে, বলে যে একজন মারা গেছে, তাকে এখন তার দাহ করা হবে এসে। তো বলছে এত রাতে এরকম এসে? বলে যে হ্যাঁ, কারণ তার রিলেটিভ একজন আসা বাকি, আসলে আমরা শুরু করবো কাজ। ঠিক আছে, তোরা কাছে যেয়ে আপনার ওই চিতার কাছাকাছি যে ও যায়, যে বলে কি আপনি তো চেনেন, বলে কি আপনি ও কে মারা গেছে, আসলে আপনি চেনেন। তো কি করে ওই আপনার চিতার যে মঞ্চটা ওটার কাছে যায়, বেদির কাছে যায়। তো যে ও তাকায় দেখে যে হঠাৎ করে দেখে যে মুখ থেকে কাপড়টা সরে যায় বাতাসে। চেহারা তাকায় দেখে যে লোকটা তাকায় আছে চোখ দিয়ে, মানে তার চোখ খোলা, সে তাকায় আছে। তো ও তখন ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর ও যখন আরেক দিকে তাকায় দেখে ওর আশেপাশে কোনো মানুষ ছিল তার কেউই নাই, এবং লাশটা করে হাত চেপে ধরে। এই হাতটা যখন চেপে ধরে তখন সে সেন্সলেস হয়ে যায়, এবং সেন্সলেস হওয়ার পর হয়তো এরকম হতে পারে যে বাকিটা হয়তো হ্যালুসিনেট করেছে, কিন্তু মানে যেটুকু দেখেছে এটা মানে বেশ ভয়াবহ ব্যাপার। সেটাই এখন মানে এই জিনিসটা হচ্ছে কি রাসেল ভাই, যখন আমি এটা শুনি একজনের কাছ থেকে বা যে লিখে পাঠায়, আমার কাছে সব লিখিত ডকুমেন্টস থাকে, মেলগুলা, তো যখন শুনি আমি যে কল্পনা করে দেখি জিনিসটা আসলে কতটুকু ভয়াবহ হতে। হ্যাঁ, কল্পনা করলে আসলে ভয়াবহ ব্যাপার। আমি আজকে মানে একটু আগেও যেরকম বলছিলাম যে মানে যে জিনিসগুলো আমাদের মানে আমরা শুনি বা রেগুলার শুনছি, সেগুলো হয়তো এখন শুনছি, বাট হঠাৎ করে আমাদের সামনে যদি ঘটে যায় না, মানে চিন্তা করা তো দূরের কথা, যদি আমাদের সামনে হঠাৎ করে ঘটে যায় তাহলে কিন্তু ভয়াবহ। আমি এখন আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা বলি, আমি নিজের অভিজ্ঞতা খুব কম শেয়ার করি, বিকজ মানুষ বলে যে এত কিছু আপনি কোত্থেকে পাচ্ছেন, এই জন্য আমি খুব কম শেয়ার করি। এর মধ্যে একটা আমার অভিজ্ঞতা, যেটা আমি চাচ্ছিলাম যে পরে আস্তে আস্তে আরো 2-1টা এবার শেয়ার করবো, তো আজকে একটা করি। আমাদের এই মোহাম্মদপুর এলাকাতেই তখন মনে হয় আমি মানে 9-10-এ পড়ি এরকম। তো রাতের বেলা একবার বন্ধুর বাসায় গেছিলাম, তো রাত করে বাসা আসছি, এই বৃষ্টির দিন থেকে আরো মনে পড়লো জিনিসটা। তো ওই দিন বৃষ্টি হয়ে গেছে, তখন বেশ পানি জমে যেত, মানে আমাদের যে আসাদ গেট থেকে এদিকে আসলে বেশ পানি জমে যেত। তখন আসতেছি, রাত হয়ে গেছে, তো যখন আপনার 10:30-11টা, ওই দিন বেশ নীরব হয়ে গেছে এই সময়। আমি যখন আমাদের মেন রোডটা দিয়ে ঢুকতেছি, মেন রোডটা কোথায় স্পেসিফাই করলাম না, বাট মেন রোড দিয়ে ঢুকতেছি, ঢুকে আসলাম, আসার পরে 2টো গলি পরেই আপনার ড্রেনের পেছনে, মানে বাড়িগুলোর পেছন দিকে একটা সুয়ারেজের মতো লাইন থাকে। সেটা যদিও পরিষ্কার থাকার কথা, ওটাকে আসলে তৈরি হয়েছিল যে আপনার জিনিসপত্র রাখার জন্য, কোনো ইট বা ক্যান ট্যান, কিন্তু ওটা বেশ নোংরা করে ফেলতো তখন মানুষ। তো ওই জায়গা দিয়ে এসে আমি 2টো লাইন পরে যখন নাকি হঠাৎ করে ডানে চোখ গেল, আমি তাকায় দেখি যে ওইখানে মানে বেশ উঁচু অবয়বের কিছু মানুষের মতো জিনিস, এটা মানুষ না বোঝাই যাচ্ছে, মানে শিম্পাঞ্জি টাইপের লাগতেছে দূর থেকে, এবং তারা ওখান থেকে মানে ময়লা
এটা আপনি দেখেছেন? আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ, আমি এরকম ঘটনা কিন্তু অনেকের কাছে শুনেছি, এরকম অনেকেই দেখেছে, এবং এটা আমি জানি না, আমি যে মেইলগুলো পেয়েছি আমার এখনো স্পষ্টভাবেই মনে আছে যে আমি বেশ কিছু পেয়েছি এরকম পুরান ঢাকা থেকে, এবং পুরান ঢাকা অঞ্চলে নাকি এরকম ঘটনা ঘটে। এবং পুরান ঢাকা সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমি যে ফার্নানের কিছু দুটো ঘটনা বলবো। ফার্নানকে তো অনেকে চেনে, হ্যাঁ হ্যাঁ, আসে বুঝতে ফেলে। ফার্নান আমাকে খুব রিকোয়েস্ট করছিল যে বাবু ভাই এই ঘটনাটা আমি হয়তো বলেছিলাম, আমার শিওর খেয়াল নাই, তবে আপনি একটু কাইন্ডলি আমার হয়ে শেয়ার করবেন, আমার খুব ভালো লাগে। যেমন আবরার ভাই বললো একইভাবে। তো ওইটা হচ্ছে যে ওর বাসায় একটা ঘটনা একবার ঘটেছিল, এটা আপনি শুনছেন কিনা আমি জানি না। ফার্নান আমাকে আবার রিকোয়েস্ট করছে শেয়ার করার জন্য। ওদের বাসায় নাকি অনেক পুরানো বাসা, এটা খুবই পুরানো বাসা। ওই বাসায় নিচে ওদের বাথরুম ছিল অনেক দূরে, পুরান ঢাকায়। তো ওইখান থেকে রাত্রেবেলা ওদের বাসার একজন রিলেটিভ নেমে বাথরুমে যাবে। সরি ওদের বাসায় একজন কেয়ারটেকার বাথরুমে যাবে। তো ও হেঁটে প্যাসেজ দিয়ে নিচে আসতেছে, এসে যে দেখলো বাথরুম একটাই ছিল। তো দেখলো যে বাথরুমে ওর নানি বাথরুমে গেল, দেখে উনি দাঁড়ায় আছে, যে কেয়ারটেকার মানুষ, উনি যাক বাথরুম থেকে বের হোক। তো কিছুক্ষণ ওয়েট করে দেখেন না, বেরোনা। অনেকক্ষণ পরে দেখলো নানি বেরোলো বাথরুম থেকে। বেরোনোর পর সব স্কেয়ারি জিনিস যেটা দেখলো, তো নানি হেঁটে এসে সাইডে একটা ছিল, মেন হল টাইপের ছিল, আস্তে করে এসে মেন হলের মধ্যে ঢুকে গেল। এটা হচ্ছে মানে ওদের বাসাতেই ঘটেছে, ওদের বাসার ঘটনা। এবং ওদের বাসার ছাদে নাকি ওর বাবা পিশাচ দেখেছিল। ছাদের মধ্যে সন্ধ্যার সময় দেখছিল যে ছাদের উপর থেকে যখন নাকি ওর আব্বা ছাদে ওঠে সন্ধ্যার পরে, যখন নেমে আসছে তখন উপরের ছাদ থেকে নিচের ছাদে দেখে একটা অনেকটা মানুষের মতো, কিন্তু আবার মানুষ না। ওই যে বললাম যে গায়ে পশম, মাথাটা পুরোপুরি টাক, মানে মানুষের চকচকা টাক যেরকম হয়। আমি কিন্তু ওকে শিওর করছি এটা কি বানর। সে বলছে না, এটা বানর না। আমার আব্বা আমাকে ভালো মতন অ্যাসিওর করছে এটা বানর না, এটা একটা মানুষের মতো সাইজ পুরা, এবং কিন্তু সেটা অনেকটা হামাগুড়ি দিয়ে হাঁটে, লেজ আছে। এবং এটা ওর আব্বা যখন নেমে যায়, ওর আব্বাকে পাশ কেটে শ্যাত করে ওই সাইডে চলে যায়, এবং তারপর ওর বাবা ফ্ল্যাশ লাইট মেরে আর দেখতে পারে না জিনিসটাকে। আর এই ময়লা আবর্জনা যেখানে থাকে সেখানে এই পিশাচ যেটাকে বলা হয়, খারাপ জিনিসটা বা এন্টিটিস যাই বলেন আপনি, টোটাল জিনিসটা বিশ্বাসের উপর একদম হাসতে পারে। হ্যাঁ সেটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাদের সাথে এরকম এতগুলো চমৎকার ঘটনা শেয়ার করার জন্য।